নমস্কার, খেলবাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত ব্যানার্জি এমন একজন ফুটবলার যে কেউ তাকে বাঁ পায়ে ফুটবলার বলেন, কেউ বলেন ডান পায়ে ফুটবলার, সেটা কম বলেন, কিন্তু দুটো পা সমানভাবে চলে। এই প্রশান্ত ব্যানার্জি এত ভালো ম্যাচ খেলেছে, বাঁ পায়ে থেকে গোল, ডান পায়ে থেকে গোল, কোন গোল যে সেটা বলা মুশকিল। প্রশান্ত, প্রথমে তোমাকে স্বাগত চ্যানেলের, আমরা খেলবার চ্যানেলে তোমাকে স্বাগত। ফুটবলারদের স্বপ্ন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যেরকমভাবে তিনটে বড় টিম। তুমি যখন ওই রকম প্রথম ম্যাচ পুলিশের সঙ্গে ভালো খেললে এই করতে করতে তুমি তখন তখন 80 সাল আসেনি, যখন মোহামেডানে তোমরা এক ঝাঁক প্লেয়ার তখন মোহামেডানে সই করেছো। এই বাকি সময়টা তুমি ইস্টবেঙ্গলে কীভাবে নিজেকে তৈরি করলে? না, ইস্টবেঙ্গল ক্লাবে যখন ঢুকে পড়েছি তখন ইস্টবেঙ্গলই হয়ে গেছে। 76, 77, 78, 79। শোনো, এবার 78 অবধি তো তখন মানে রমরমা ইস্টবেঙ্গল। আর তারপরে আমরা তখন একবার নিজেদের ঘরের মতো ভেবে নিয়েছি, আমাদের সবাই একটা নিজের মতো করে ভেবে নিয়েছি। এখানে কোনো মনে হতো না, মনের মধ্যে কোনো রকম দ্বিধাও নেই যে আমি অন্য ক্লাবের সবে এসেছি। আমার একটা জিনিস ছিল যে আমি যাই করি না কেন, যেখানে আছি সে তার সাপোর্টার, এই মানসিকতা। আমি বাড়ি ঘর কাউকে মানতাম না, আমার নিজস্বতা আছে। আমি যেই যার হয়ে খেলবো, যেখানে কাজ করব, সেটা আমাদের, সেটাই সেটাকে নিজের। তার খারাপ মানে আমার খারাপ, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে। ফলে ওইটা হওয়ার পরে 79-তে যখন ইস্টবেঙ্গলের আমাকে ক্যাপ্টেন করে, অ্যাকচুয়ালি সবচেয়ে খারাপ বছর, কিন্তু 79টা ক্যাপ্টেন হওয়ার কথা ছিল রঞ্জিত মুখার্জি। রঞ্জিত মুখার্জি যখন চলে যায় তখন নেক্সট ম্যান, তখন এই সিনিয়রিটি ব্যাপারটা আসতো, এখন যেটা নেই। তখন সিনিয়রিটি মানে 1 ঘন্টা আগে যে আগে সই করেছে সেই হিসাবে আমার নামটা এসছে। সেই কারণে আমাকে রঞ্জিত মুখার্জি আগে সইটা করেছে। রঞ্জিত মুখার্জি আমার 1 বছর আগে ইস্টবেঙ্গলে, কিন্তু রঞ্জিত মুখার্জিকে রাখিনি ক্লাব, সেই কারণে তুমি চলে গেছে। তো হ্যাঁ, এবার 79 সালটা ইস্টবেঙ্গলের সবচেয়ে খারাপ বছর। সুভাষ ভৌমিক সম্ভবত সে বছর ছিল কোচ, না সে প্লেয়ার। 79-এ আমাদের কোচ হচ্ছে অরুণ ঘোষ। 79-এ হ্যাঁ, সুভাষ ভৌমিক আমাদের টিমের প্লেয়ার, ও সই করেছিল। এবং তখন ওই মনজিৎ সিং, গুরদেব সিং, তিন পাঞ্জাবি সই করেছিল। আর কর্ণাটকের 2জন সই করেছিল, একটা হচ্ছে দেবরাজ আর একটা হচ্ছে ম্যাথুস, 2জন। আর ওই আরেকজন প্লেয়ার সই করেছিল ফরেনার, সে হচ্ছে ওই তামিলনাড়ু থেকে যেটা এসেছিল, বাইরের ছেলে, ডেনিস উইলিয়ামস, ও সই করেছিল। আর বাকি আমাদের সব এখানকার ছিল। না, আমি বলছি 79-এ অত ভালো টিম হিসেবে, খুব ভালো টিম, কিন্তু সবচেয়ে জোর ঝামেলা, ঝঞ্ঝাট, সবকিছু ওই সময় ঘটেছে। কিন্তু ব্যাপারটা এবারে ভালো করে না বোঝবার, আমি পরবর্তীকালে দেখে বুঝলাম। প্রথমত আমি যেসব প্লেয়াররা খেলছিল তারা সব আমার থেকে সিনিয়র প্লেয়ার, মানে মুখে বলার মতো আমার অডাসিটি ছিল না। আমি এখন সুরজিৎদাকে কী বলবো, আমি শ্যামল ঘোষকে কী বলবো, আমি সুভাষ ভৌমিককে কী বলবো? এরা আমার কথা শুনবে কেন? এরা তো তখন অলমোস্ট তৈরি, রিটায়ারমেন্ট করবে এরপর 1 বছর বাদে। ফলে আমি তখন জুনিয়রের মধ্যে আমি, মিহির বোস, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, চিন্ময় চ্যাটার্জি, এই তো। আর বাকি তো সব সিনিয়র প্লেয়ার। এবার ওদের কাছে যে কিছু বলার মতো সাহসিকতাটা আমাদের ছিল না। কিন্তু এটাও ঠিক, অনেক মানুষ বুঝতে এখনও ওটাকে নিয়ে হিসাব করেনি, যেটা আমি হিসাব করেছি। তুমি দেখো, গুরদেব সিং, তার ফুটবলের স্ট্যান্ডার্ড অফ গেমটা কি ছিল? যদি আমি ভালো করে দেখি, আমি বলবো টিম ভালো নয়, এটা আমার বক্তব্য। কেন? গুরদেব সিং সে শুধু আনারই মারত, ভলি আনারই মারত। ফুটবলটা শুধু বলিং না, সেন্সটা দিয়ে খেলতে হবে। মনোরঞ্জন পাশে ছিল, ফলে মনোরঞ্জনের মতো কিন্তু খেলত না, বা অপোনেন্টে মোহনবাগানের সুব্রত ভট্টাচার্যের মতো প্লেয়ার নয়। তুমি বলবে দেশের খেলেছে, দেশের তো অনেকেই খেলেছে, সেটা বড় কথা না। অর্জুনও পেয়েছে, অর্জুন তো পেতেই পারে, সেটা নিয়েও আমি ওসব ব্যাপারে যাব না। কিন্তু ওই সময় আমার কথাগুলো বলি।
এই যে প্লেয়ারটা, এই প্লেয়ার স্টপারে তো কমজোরি হবেই, ডিপ ডিফেন্সের কমজোরি, ওই জন্য গোল খেয়ে যে হেরেছি। তুমি বাঁ দিকে ডান দিকে দেখো, ডান দিকে আমাদের প্লেয়ার হচ্ছে ওই ম্যাথুসকে খেলাতো, আর চিন্ময় চ্যাটার্জি ছিল, মাঝে মধ্যে খেলতো, তা রেগুলার না। আর খেলতো আমাদের ম্যাথুস, সাউথের প্লেয়ার, এখনও পাকাপোক্ত ছিল না, স্লো ফ্ল্যাট ফুটেড ছিল। 3 নাম্বার হচ্ছে দেবরাজটা ভালো খেলতো হাফ ব্যাকে, ওটা ভালো ছিল। তুমি দেখো মনজিৎ সিং, সে খেলেছে ইন্ডিয়া টিমের হয়ে, ইন্ডিয়া টিমের হয়ে খেলেছে, আর ক্লাবের হয়ে যখন খেলেছে, ক্লাবের খেলেছে খুব কম। আমি এইগুলোকে বড় প্লেয়ার এখনো বলছি না, কেন? আসলে মানে পুরো যখন দৌড়াতো তখন না এত স্লো ছিল, স্বাস্থ্যটা ভালো ছিল, লম্বা ছিল, এটা ঠিক, হ্যাঁ বলটা ধরতে পারতো, এর বাইরে কিছু ছিল না। যখন ড্রিবল করতো স্লো ড্রিবলে কি হয়, অপোনেন্ট ধরে নেয়। আর ছিল হারজিন্দার সিং, হারজিন্দারটা সত্যি ভালো ছিল, কিন্তু সারাটা বছর সে ইঞ্জুরি দেখিয়ে খেললো না। এই যে ইঞ্জুরি দেখিয়ে খেললো না, সেইটা হচ্ছে ওর দিক দিয়ে। পাঞ্জাবিদের সঙ্গে এবার প্রশ্ন আমি বলি, ওরা থাকতো ওই গেস্ট হাউসে বালিগঞ্জে, ওখানে পাঞ্জাবি প্লেয়াররাও ছিল, সাউথের প্লেয়াররাও ছিল, ওদের ঝগড়া, এটার সঙ্গে কিনা আমাদের কোনো ব্যবহারই নেই, আমরা ওখানে যাইও নি, আমরা জানিও না, অনেকে জানিই না বাড়িটা কোন জায়গায়, কিন্তু ওদের যে ঝগড়াটা, ওটা প্রকাশ্যে চলে এলো, এসে বলল যে আমরা নাকি ওর মধ্যে ইনভলভ হয়ে গিয়ে এরাও ইন্ধন জুগিয়েছে। আদতে এই সবগুলো রটনা, এই রটনাগুলো করে একটা দ্বন্দ্ব শুরু হলো। ফলে আরও যেটা মারাত্মক, সেটা হচ্ছে মনজিৎ সিং, আমার ধারণা ও খেলার থেকে বেশি এইসব নিয়ে মাতামাতি করত, এবং দার্জিলিংয়ে যখন হেরে যায় তখন ওরা নাচ গান করছে, এটা ঠিক নয়। একটা ক্লাব হেরেছে, আমি তোমার কথা বলছি না যে তোমার নিজের দোষে হেরেছে, আমি তা বলছি না, কিন্তু হেরেছে তো, হারার পরে ওইটা ঠিক হয়নি, নাচ গান করার জায়গা নয়। আমরা স্টাফোর্ডে হেরেছি, আমরা নাচে হেরেছি, আর কলকাতা লিগে ধরো সাবির আলীর মতো প্লেয়ার, সেও গোল করেছে আমাদের হয়ে, সেও তো খেলেছে বাইরের ছেলে। তোমরা কি করলে ওই জায়গাটায়, আমরা লিগটা পেলাম না, দুর্ভাগ্য, তখন 1 পয়েন্টের জন্য পারিনি, আর আইএফএ শিল্ডটা। তারপরে আমরা ডিসিএম ডুরান রোভার্স খেলবার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম, আমি পার্টিকুলার আমি নিজে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ক্লাব রাজি হলো না। আমরা বলেছিলাম একটা টুর্নামেন্ট লাস্ট খেলুন, যদি না হয় আর খেলবেন না, কিন্তু আগেই ডিসিশন হয়ে বসে আছে করবে না। এই জায়গাটা আমাদের কাছে খারাপ লেগেছে, কিন্তু আমি আবার বলছি যে ওইখানে কিন্তু আমাদের প্লেয়ারদের কোনো রোল ছিল না, এইটা একটা প্রোপাগান্ডা করেছে। 76 থেকে 79 এই সময় তুমি মোহনবাগানের অফার পেয়েছিলে? না 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 না, আচ্ছা, মিথ্যা কথা কেন বলবো, বরঞ্চ 75 থেকে 76 পেয়েছিলাম। 76 পেয়েছিলে, যার জন্য আমি মোহনবাগানে যাওয়ার কথা ছিল, রায়দার সঙ্গে কথাও হয়ে গেছিল, কিন্তু আমাকে একজন বললো ইস্টবেঙ্গলে চলো, ওখানে তোমার জায়গা পাকা। আমি বললাম সমরেশ চৌধুরী, গৌতম সরকার থাকলে আমায় খেলাবে কেন? বলছি না, সমরেশ চৌধুরী থাকবে না। এই জায়গাটাই আমাকে সিওরিটি দিয়েছিল। 80 সালটা, মানে আমি 79 গল্পতে শুনলাম যে তুমি ঝুট ঝামেলাটা যেরকমভাবে বললে, যে অনেক কিছু ভুল বোঝাবুঝিতে ঝুট ঝামেলা হয়েছে। 80 সালে তো একটা বড় ইস্টবেঙ্গল ক্লাবে বিপ্লব ঘটেছে, ইস্টবেঙ্গল ক্লাব থেকে একঝাঁক ফুটবলাররা, অনেকে বলে সুরজিৎ সেনগুপ্তের নেতৃত্বে, যাই হোক একঝাঁক ফুটবলার মোহামেডান স্পোর্টিংয়ে এসেছিলেন, এবং মোহামেডান সেই বছর দারুণ দল গড়েছে তোমাদের পেয়ে। এই 80 সাল তোমাকে ইস্টবেঙ্গল রাখার জন্য কি চেষ্টা করেছিল? 80 সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রথমেই ডিসিশান নিয়েছিল এদের কাউকে রাখবো না, এটা একদম ফ্যাক্ট। পরবর্তীকালে অনেকে অনেক কথা বলেছে, তখন আমরা খুব এমন একটা পজিশান ছিলাম, মোহনবাগানে জায়গা নেই, তাহলে আমরা যাবো কোথায় এতগুলো প্লেয়ার, যেহেতু এই দ্বন্দ্বের মধ্যে আছে, বলছে সব বাঙালি প্লেয়ারগুলোকে তাড়িয়ে দেবো। এবং এই সময় তখন যারা অফিসিয়াল ছিল, তখন তো এই জীবনদা, পল্টুদা বা নিতু এরা ছিল না, অন্য নিশীথ ঘোষের আমল ছিল। সেই সময় প্রদ্যুৎ দত্ত একদিন আমায় ডেকে পাঠালো,
আমি গেলাম, তখন পদ্মুদা থাকতো বিবেকানন্দ পার্কের পাশে একটা ভাড়া নিয়েছিল বাড়ি। বললো তোরা এক কাজ কর, জজ টেলিগ্রাফে আয়, সব পুরো টিম যা খেলবি, যা টাকা পয়সা পাবি তোরাই নিবি, আমাদের দিতে হবে না। আমি শুনে টুনে মানে ঠিক আছে জানাবো বলে চলে এসেছি। এইবার হঠাৎ আমাকে পিন্টুদা বললো যে তোকে দেখা করতে বলেছে। কোথায়? এবারে মামারা। ঠিক আছে। তারপরে অমলদা বলেছে হায়দার আলী নস্করকে এই প্লেয়ারগুলোকে দেখো। তো মামারান আমাদের কাছে তখন হায়দার আলী নস্কর এলো, সঙ্গে তোয়েব আলী এলো, এসে বললো চলো। চিনতাম না। এবার গেলাম, নিয়ে গেল সেই কমার্স হাউসের ওপরে 9th ফ্লোরে। মহামারান তো এরা তো পয়সা করিও কি দেবে কে জানে, এ রাষ্ট্রে মহামারানের ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, কোনো ফরজিদ্দার ব্যাপার নেই। এবার আমি যখন গেলাম, গিয়ে দেখলাম ইরফান ল্যান্ডেলিন মতো ভদ্রলোক বসে আছে, কি চেম্বার, দুর্দান্ত চেম্বার, ভিতরে বসে আছে। আর ভদ্রলোক বাইরে থেকে যিনি নিয়ে গেলেন ওনার নাম মুস্তাফা, পরবর্তীকালে জানলাম উনি ওনার মামা হয়। বসালে দিকে মমলদা বসে আছে। তো যাই হোক, একটা নতুন জায়গায় ভীষণ ভয় পাচ্ছিলাম। তখন মমলদা বললো কি রে খেলবি তো? আমি বললাম হ্যাঁ। অমলদা করছিল, আমি হ্যাঁ খেলবো, না খেলার কি। তখন বললো ঠিক আছে কথা বলে নে। কার সঙ্গে? তখন ওই ভদ্রলোক ইরফান দেখলাম বেশি কথা বলছে, চুপ করে আছে। তখন এই গোলাম মুস্তাফা কথা বলছে আর হায়দার আলী নস্কর। তারপরে আমি বললাম কথা। তারপরে দেখলাম চিন্ময়কে নিয়ে এলো, শ্যামল ঘোষকে নিয়ে এলো, এরকম একটা একটা করে সব প্লেয়ার নিয়ে আসছে, সব ভিতরে ঢুকছে। এগুলো তখন জানতে পারলাম। এই কথা হয়ে যাওয়ার পরে, টার্মস অ্যান্ড কন্ডিশন কথা হয়ে যাওয়ার পরে চলে যাই। আমাকে তারপরে আমি জানি আর হবে না, ও যা পেমেন্ট বলেছে ও দেবে, ও সত্যি একেবারে ফ্যাক্ট। আমি চলে গেছি। তারপরে দিন 7 বাদে হঠাৎ দেখি আমাকে আবার খবর দিয়েছে চলো। আমি গেছি, গিয়ে ওরা রাজি, অমলদাও বসে আছে। যখন রাজি, তারপর আর কোনো কথা নেই, আমি সেই মতো রাজি হয়ে গেলাম। এরপরে বাকি প্লেয়াররা সবাই দেখলাম প্লেয়ার রাজি। এবার সবাই বলছে দারুণই। তো সুরজিৎদাকেও ওরা নিয়ে এসেছিল, সুরজিৎদাও আলাদা করে কথা বলেছে, নিয়ে গেছে। এখানে সুরজিৎদার কোনো রোল নেই, একদম কোনো রোল নেই। আর ভাস্কর গাঙ্গুলি, সাব্বির আলী, মনোরঞ্জন, ওরা ইন্ডিয়ার হয়ে সেই জায়গায় ওই প্রি অলিম্পিক ম্যাচটা নিয়ে গেছিলো, আমি ছিলাম না। ওরা তখন ওইখানে সিঙ্গাপুরে হয়েছিল। ওই সিঙ্গাপুরে ইকবাল আহমেদ বাংলাদেশ বিমানে চাকরি করতেন, ফুটবল সেক্রেটারি। উনি এই সুরজিৎদাকে নিয়ে গেছিল ওখানে, যাতে ওর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তো সেইখানে যাই হোক কী কী কথা বলেছে আমি বলতে পারবো না, তবে ওরা 3 জন রাজি হয়ে, মনা রাজি হয়নি, বাকি 2 জন এসেছিল। এবার আমি যখন এখানে এসেছিলাম তখন ইস্টবেঙ্গল ক্লাব আমাকে নেওয়ার জন্য অনেক প্ল্যান ছক কষেছিল। আমি বাড়িতে এসেছিলাম প্রায় মনটা তখন আবার একটু ব্যাক করে চলে আসার মতো তৈরি হয়ে গেছিল যাওয়ার মতো, কিন্তু হয়ে উঠতে পারেনি। 80 সালে ইস্টবেঙ্গল ওই বিপ্লব, তথাকথিত বিপ্লব, ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যেরকম, সেটা ওই একই বছরে ভারতীয় শিবির সল্টলেকে, ভারতীয় শিবির ফুটবল শিবিরে 1 ফুটবলার বেরিয়ে এসেছিল এবং তার মধ্যে তুমিও ছিলে। সেই ঘটনাটা এবং ছিলে না তখন দেশদ্রোহী আখ্যা দিয়ে তোমাদেরকে কোণঠাসা, চারিদিকে তোমরা নিন্দিত হচ্ছ, সেটাকে তখন কিভাবে দেখো? আসলে 82 সালে যখন 80 সালে যখন ক্যাম্পে আসি, তখন আমাদের বাংলার প্রচুর প্লেয়ার ট্রায়ালে গেছিল সবাই, এবং তখন সল্টলেকে যেখানে থাকার ব্যবস্থা করেছিল কিছু নেই, একটা তিরপল দিয়ে কাপড় দিয়ে একটা প্যান্ডেল টাঙানো হয়েছিল, আর আনন্দ ক্যাটারার্স থেকে দিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। আর ওখানে যে বাড়িগুলো তৈরি হচ্ছিল আবাসনে, তখন তো একদম সেইভাবে তৈরি হয়নি, সে একেবারে চুনকাম করা আর কি। তো ওইখানে মশা প্রচুর, থাকা যায় না, এরকম একটা অবস্থার মধ্যে। আর প্র্যাকটিসে যে মাঠ একটা যেটা করা হয়েছিল, বারপোস্টের ওপারে গেলে শিয়াল যাচ্ছে, বল পড়ে গেলে আনার লোক নেই, কেন কেউ যাবে না জঙ্গলে, এইরকম তখন অবস্থা। তখন তো এত ডেভেলপ করেনি। আর ওই জায়গায় লাইট নেই,
ওই লাইট ঝুলিয়ে নিয়েছিল জেনারেটার দিয়ে। আমরা তখন বললাম যে আপনারা এক কাজ করুন, বুঝলি, দুবেলা প্র্যাকটিস হচ্ছে ভালো, আমরা একটু ক্লাবের খেলা খেলি, যখনই আপনার দেরি আছে তো এশিয়ান গেমস আমাদের ডাকবেন, আমরা চলে আসবো যখন ডাকবেন। এই জায়গাটায় ওরা একটা ভুল ইঙ্গিত গেল কি আমরা খেলতে চাই না, তা নয়। ক্লাবের খেলতে দুটো পয়সা পাই, আর দেশের হয়ে তখন পয়সার ব্যাপার নেই, তো আমরা দেশের হয়েই খেলবো, কিন্তু ক্যাম্পটা লং টার্ম এরকম 2 বছর না করে যদি আমাদের ক্লাবও খেললাম আবার এই। তখন ওরা একটা ফর্ম তৈরি করলো, এই ফর্মে যে খেলবো না খেলবো, এই ইচ্ছুক অনিচ্ছুকের ব্যাপারই ছিল না, ব্যাপারটা ছিল আমরা ক্লাবেরও খেলবো দেশেরও খেলবে, কিন্তু ক্যাম্পটা একটু কমিয়ে দিল, যে যখন যেই টুর্নামেন্ট খেলতে যাবো 2 মাস আগে ডেকে দিল, আমরা চলে গেলাম। এইতে আমরা সই করে সবাই যখন বেরিয়ে আসি, একমাত্র বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমরাই বললাম তুই যাস না, তুই থাক, ও থেকে গেল, বাকি সব চলে এলাম। এইবার ওখান থেকে পরের দিন সকালবেলা খবরের কাগজ খুলে দেখি, আরে বাপরে বাপ, 21 জন দেশদ্রোহী রাতের অন্ধকারে একেবারে কাগজে হেডলাইন যাচ্ছে তাই দিকে, আর চারিদিকে ঢিল মারছে, প্লেয়ারদের হ্যাকেল করছে। আমরা অফিসের চাকরি নিয়ে টানাটানি, খুব দিশাহারা হয়ে গেছিলাম। তখন আমরা কি করলাম, এক জায়গায় হতে হবে তো, তখন আমরা ওই গঙ্গার ঘাটের ওখানে তখন গিয়ে হোটেল ছিল, ওই দোতলার ওপরে আমরা তখন বসেছিলাম, কেউ নেই, ফাঁকা গঙ্গা। তখন তো এরমভাবে আড্ডা ফাড্ডার এই ছিল না, গঙ্গার ঘাটের ওখানে ফাঁকা দুপুরবেলা। আমরা উপরে গিয়ে সবাই মিলিত হলাম, কি করা যাবে কি করা যাবে না, এবং কাগজে এরম। তারপরেই খবর এলো ভাস্কর আর মনাকে নাকি রিজার্ভ ব্যাংকের ওখানে ঢিল মেরেছে, কি গায়ে হাত দিয়েছে। আমাদের তখন মানে রীতিমতো মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না, লোক দেখলে তারা করছে। আমি তো অফিস যাওয়া বন্ধ করেছিলাম। তারপর যাই হোক, পরে কিছু হয়নি। তখন আমরা কি করি, সুব্রত মুখার্জির কাছে যাই, গিয়ে সুব্রত মুখার্জির সঙ্গে কথা বলে যে এরম এরম ব্যাপার। তখন সুব্রত মুখার্জি একটা স্টেটমেন্ট দিয়েছিল। দুটো জিনিস আমাদের সেই সময় বাঁচিয়েছিল, একটা হচ্ছে যতীন চক্রবর্তী মোহনবাগানকে বললো এই প্লেয়ারদের সাসপেন্ড করে দিন, ধীরেন্দা সাসপেন্ড করে দিল। ইস্টবেঙ্গলকে বললো নিশীথ ঘোষকে যে আপনার যে প্লেয়ার আছে ওকে সাসপেন্ড করুন, তখন করেনি। আর মোহামেডানকে বললো সব প্লেয়ার সাসপেন্ড করে দিন, ধীরেন্দাও বললো, কিন্তু মোহামেডান বললো দেখছি। আর যতীন চক্রবর্তী বলে যাকে ফ্ল্যাট দিয়েছি কেড়ে নেবো, চাকরিগুলো খেয়ে নিন, যে যা পাচ্ছি। ওই সময়টায় আমাদের সুব্রত মুখার্জি একটু হেল্প করেছিল, তার একটাই কারণ হচ্ছে জ্যোতিবাবুকে যখন জিজ্ঞেস করেছিল এইসব প্লেয়াররা এই করেছে, দেশের খেলবে না, এদেরকে তো দেশদ্রোহী হিসাবে এদের, তখন জ্যোতিবাবু বলেছে আমি তো ডিটেলসটা জানি না, আমার এখনো মনে আছে, দেখছি কি ব্যাপার, এই স্লোতে ছেড়ে দিল। তারপরে সুব্রত মুখার্জি একটা স্টেটমেন্ট করলো, স্টেটসম্যানে যাচ্ছে তাই বলে এমন লেখা লিখলো, ওই লেখাটা ঘুরে গেল, এমনভাবে লিখলো যে যেসব প্লেয়াররা আজকে দেশদ্রোহী বলছে, এরা যখন ছোটবেলায় রোদের মধ্যে জলের মধ্যে প্র্যাকটিস করতো, এদের কে দেখেছে, কোন লোকটা দেখেছে। আর অশোক ঘোষের নামে একটু গালাগাল দিল, যে মাছের ব্যবসা করেন, উনি কি জানেন ফুটবলে, এনার নামে এই সব প্লেয়ারদের নামে এই সব বলছে, ছি 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 ছি, এরা আমাদের দেশের, আমাদের তো আগামী দিনে এরা ভবিষ্যৎ। নিয়ে আমার যাচ্ছে তাই লিখলো, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, এদেরকে ঢিল মারছে, চাকরি খাবে, চাকরি তোমরা দিয়েছিলে। এই তখন পাল্টাতে শুরু হয়ে গেল। এই যখন পাল্টাতে শুরু হয়ে গেল, তখন আমাদের প্রদীপ দ্বারাও আস্তে 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 আস্তে, প্রদীপ দ্বারাও ক্লাবের কোচ আর করেনি সেই বছর, তারপর আমাদের আবার সকলকেই ডাকলো। ওই বছর একটা মন্তব্য নিয়ে, সেটা নিয়েও একটা তোলপাড় হয় যে ক্ষুদিরাম গ্যাস খেয়ে মারা গেছে, মানে দেশের জন্য লড়াই করতে গিয়ে উনি গ্যাস খেয়ে, এবং সেটা তোমার ঘাড়ে চাপিয়েছিল মন্তব্যটা। ওইগুলো হচ্ছে কি বলতো, এগুলো তখন এইসব নিয়ে কোনো আলোচনাই হতো না, এগুলো কোনো আলোচনার কেন্দ্রবিন্দুও নয়। এখানে কে কার ঘাড়ে চাপাবে, তখন এমন একটা লেখা করেছে যে লেখাতে যে মানুষকে নড়িয়ে দাও, বাঙালির সেন্টিমেন্টে গ্রো করো, যত হ্যাঁ দিতে পারলে কি মানুষ আরো খেপে যাবে। ওই খেপে যাওয়াতেই তো এই গন্ডগোলগুলো হয়েছে। এইসব যদি কথাগুলো আননেসেসারি না বলতো তাহলে তো খেপতো না, প্লেট ছুঁড়ে ভেঙে দিয়েছে,
কুকুরের আওয়াজ দিয়েছে। আচ্ছা, একটা কোনো সভ্য দেশে কোনো যারা ভদ্র সভ্য খেলোয়াড় তারা এইসব কথা বলতে পারে না? বলবে? এইসব নিয়ে কোনো আলোচনাই নেই। ওটা হচ্ছে একটা বানিয়ে তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে যাতে এদেরকে ঢিলঢাল বেশি খায়, এই জায়গাটা। মোহামেডান 80-81, তারপর তো আবার ইস্টবেঙ্গলে ব্যাক করেছে। সেটা সেই প্রেক্ষাপটটা কি? 80-81 যখন আমি ইস্টবেঙ্গলে থেকে মোহামেডানে খেলি, তখন আমাকে স্বপনদা ছিল ইস্টবেঙ্গলে। তখন স্বপনদা আমায় বললো যে দেখ, যেটা হয়ে গেছে তুই চলে আয় ইস্টবেঙ্গলে। আচ্ছা, আমি বললাম দেখুন, 80-81 তো আমি মোহামেডানে আছি, 82 সালেও তো খেলতে দেবে না, কারণ এশিয়ান গেমস আছে, আপনি আমায় নিয়ে কী করবেন? বললো তুই এক কাজ কর, তুই অলক টলক সবাই মিলে চলে আয়, আমরা কলকাতার লিগ আর সিলটা খেলাতে পারবো না, বাকি যে টুর্নামেন্ট আছে ডুরান রোভার সেগুলো তোরা খেলতে পারবি, তো আমরা সেই টুর্নামেন্ট হিসাবেই তোকে পেমেন্ট দেবো, সকলকেই সেইভাবে। আমি বললাম যে ঠিক আছে, সেটা হতে পারে, অসুবিধার কিছু নেই। তা আমরা দেখলাম যে সব ক্লাবই তাই করেছে, ডুরান রোভার্সের জন্য কন্ট্যাক্ট করেছে লিগ সিলটা বাদ দিয়ে। তা আমার একটা শুধু বক্তব্য ছিল, দেখুন স্বপনদা, আমি আপনাকে একটা কথা বলি, আমার কিছু ব্যালেন্স ডিউ আছে, সেই যখন ছেড়েছিলাম সেইটা দিতে হবে, তবে আমি যাবো। বললো আমি দিয়ে দেবো, পাক্কা? বলো হ্যাঁ। নিষিদ্ধর কাছে নিয়ে গেল, বললো হ্যাঁ। কিন্তু গেলে হ্যাঁ, এইবার গিয়ে আর কিন্তু প্রবলেমটা হয় না। তাহলে 84-তে মোহনবাগানে গেলে কেন? এইবার যখন 82-83 আমরা খেললাম, 82-83 খেলার পরে 84-তে কি হলো, 83 থেকে মোহনবাগান আমাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়েছিল, যখন প্রসূন আর আমি একসঙ্গে খেলবো, সেই একটা ইতিহাস। তখন প্রসূনকে ওরা নেবে না বলছে মোহনবাগান, আবার ইস্টবেঙ্গল বলছে আমি নেবো না। দেখুন, দুজনের না হলে আর খেলা হবে না। ফলে আমিও মান্নাদাকে বললাম যে ওকে রাখুন। এবার ইস্টবেঙ্গল বললো না, প্রসূন নেবো না, না নিলে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তখন বললো ঠিক আছে নেব আমরা, আমি দেখুন পয়সা করি ওর সঙ্গে, আপনারা বলুন, ওটা নিয়ে আমি বলবো না। না, ওই সময় তো কাগজ চারিদিকে হয়েছে, তখন দলবদল নিয়ে তো হইচই হতো, তখন প্রসূন প্রশান্ত একসঙ্গে খেলবে, এই প্রচারটা এমন হয়েছিল তোমার বাড়িতে, আমার মনে আছে সাংবাদিকরা তখন রাত্রি 1:30 পর্যন্ত বসে আছে, তখন সাপোর্টার, কর্মকর্তা, এবং তুমি শেষ পর্যন্ত হলো না। এবার দুজনে হলো না বলে 84-তে তখন আমার সঙ্গে শৈল চ্যাটার্জি, বীরু চ্যাটার্জিদের খুব ভালো রিলেশন তৈরি হলো। রিলেশনটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি 82-র এন্ডের থেকে। এবার ওইটা আস্তে আস্তে কোনো সময় বলিনি, আস্তে আস্তে সেটা গ্রো করেছিল 84 সালের গ্রো। এই 84 সালের যখন হয়, তখন আমি মোটামুটি একটা মাইন্ড ঠিক করে নিয়েছিলাম যে ওখানে যাব। এবার সেই মতো আমার সঙ্গে চুক্তি হয়েছিল, কথা মতো। দেখলাম ইস্টবেঙ্গলও ছেড়ে রেখেছে, মানে ইস্টবেঙ্গলের একটা এমন ভাব হলো থাকলে থাকলো, না থাকলো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এটা যে অত দূর পর্যায়ে যাবে সেটা ভাবতে পারিনি। যখন আমি এখানে এলাম, তখন ইস্টবেঙ্গল আমাকে আবার নিল, ডেকে নিয়ে গেল ব্লিস হোটেলে, নিয়ে ওখানে বসে বললো আমরা ফুল পেমেন্ট দিয়ে দেবো, তুমি থেকে যাও, হ্যান দাও হ্যান দাও, এসব কথা টথা হলো। হয়ে বললাম আমি ঠিক আছে, আমি বাড়ি যাই, গিয়ে ঘুরে আসছি। ওদের তখন তো জীবনদা পল্টু দ্বারা নেই, ওরা থাকলে আর আমি ফিরতেও পারতাম না। ওরা ওই জায়গায় পুলক রক্ষিত ছিল, ভালো ছেলে, আমার সঙ্গে খুবই ভালো লেগেছে। ও আমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে। এই যে বিশ্বাস করে একবার ছেড়ে দিয়েছে, আর কি থাকে। তখন মোহনবাগান বললো যেখানে ওকে রেখেছিলাম ওইখানে আর রাখবো না, এবার অন্য জায়গায় নিয়ে চলে যাবো, এই নিয়ে ছড়িয়ে দিয়ে চলে গেল। না, তখনকার সময় দলবদলটা তুমি এখনো মিস করো, মানে তুমি এখন তো মিস করার কথা নেই, কিন্তু তখনকার দলবদলটা তো খুব মানে উপভোগ করতে, ভীষণভাবে উপভোগ করতে, বিকাশ ভীষণ। কারণ তখনকার একটা দলবদল মানে এমন একটা, তুমি কি বলছো, আমার মনে আছে যে আমরা সন্তোষ ট্রফি খেলছি জব্বলপুরে, সেই মাঠে লোকারণ্য, যখন হোটেলে এলাম একমাত্র অমলদা, ম্যানেজার আর একটা কে প্লেয়ার ছিল, আর কেউ নেই, যে যার চলে গেছে, পালিয়ে গেছে। আমাদের ওখানে যখন নিতে এসছে, কোন লোক ধরছে, হাত ধরছে বুঝতে পারছি না, একে একটা লোক তো এসে জীবনদার হাত ধরছে, ভেজে প্লেয়ার জানে না, এইরকম একটা পরিস্থিতির মধ্যে। এবার কোথা থেকে কোথায় নিয়ে গেছি, বাপরে বাপ, সেই জব্বলপুরে আমরা জানি ডাকাত ফাকাত হয়, আরে বাপরে বাপ, ওখান দিয়ে যখন যাচ্ছি রাত্রিবেলা,
বলছে দাদা ফিকার মাত कीजिए आप चलिए ना। हम बोले बाबा হিন্দিতে বলছি। বলো সব সামান হ্যাঁ গাড়ি में। আমরা যখন যাচ্ছি একটা হোটেলে গেস্ট হাউসে নিয়ে গেল দোতলায়, क्या खाएगा बोलिए। সে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে এলো, খাওয়ালো দাওয়ালো, খাইয়ে বলছে আর क्या खाइए। আমরা যে আইসক্রিম বলে, তখন বাজে রাত্রি 12:30 পুরো একটা দোকান খুলিয়ে आइसक्रीम पान নিয়ে এলো खान। बोले यार कुछ चाहिए, नहीं नहीं ठीक है हम लोग यहाँ से जल्दी निकल जाएगा। সে এক মানে বললাম তো মানে সিনেমার থেকেও না, এটা এখন হয় না বলে তোমার মনে হয় যে জনপ্রিয়তা এখন এটা নেই, ফলে জনপ্রিয়তা অনেক কমেওছে, আর সেই জাতীয় প্লেয়ারও নেই। সেই জাতীয় প্লেয়ার যাদের নিয়ে একটা টানাটানি হবে, এয়ারপোর্ট ভেঙে পড়বে, লোক হই হই, সেই জায়গায় কেউ কোথায় পাঠিয়ে দিচ্ছে, ও প্লেয়ারও নেই, আর সেই কর্মকর্তারাও সেরকম নেই। তখনকার দিনে কর্মকর্তারাও বেশ জমজমাট ছিল, বললে অস্বীকার করে লাভ নেই। তাও ঠিক মতো গ্যাং ফ্যাং নিয়ে গিয়ে তুলে নিয়ে আসা, এইগুলো সেই সব কোনো কিছুই নেই। মোহনবাগানে তোমার বেশ তো অনেক বছর খেললে, 84 থেকে 7 বছর। 7 বছর। এই 7 বছর মোহনবাগানে তুমি আবার যেটা তুমি প্রথমে বলেছিলে আমি যেখানে যাই সেখানে নিজেকে ভীষণ, সেটা মোহনবাগান তুমি কিভাবে এনজয় করেছো? মোহনবাগানে গিয়ে আমি মোহনবাগানই হয়ে গেছিলাম, মানে আমার সঙ্গে মোহনবাগানের ঘরোয়া সম্পর্ক হয়েছে। যে ইস্টবেঙ্গলে গিয়ে ইস্টবেঙ্গলে ছিলাম, যে মোহামেডানে গিয়ে মোহামেডানের ঘরের মতো ছিলাম, আর ঠিক সিমিলারলি মোহনবাগানের মতো চলে এসেছি। এই যে একটা নিজেকে তৈরি করে নেওয়া, যে যত তৈরি করতে পেরেছে, অনেকে বলতো যে ইস্টবেঙ্গল খেলেছে সে মোহনবাগানে খেলতে পারবে না, যে মোহনবাগান খেলেছে ইস্টবেঙ্গল খেলে, কিন্তু আমি মনে করতাম সেটা ঠিক নয়, ভুল। মানসিকতাটাকে তৈরি করে নিতে হবে, যে আমি যার হয়ে খেলছি সেই আমার সব। মোহনবাগানের পরিবেশটা কেমন? ভালোই ছিল, ইস্টবেঙ্গল কাটিয়েছো, মোহামেডান কাটিয়েছো, খুব ভালো পরিবেশ। আমার সঙ্গে অফিসিয়ালদের কি দুর্দান্ত, সমর্থকদের সঙ্গেও ভালো। হ্যাঁ, একটা কথা যেটা ইস্টবেঙ্গলের সমর্থকরা এত মানে সাপোর্ট দিত, যেটা তোমায় বলি, মোহনবাগানে খেলে যদি আমি 50% হয়, ইস্টবেঙ্গল এটাকে 100% করে দেবে, এইরকম একটা ভাব তৈরি করে ফেলে। সে মোহনবাগান তো এখন পাল্টে গেছে, এখন পাল্টে, এখন দর্শকের অনেক পাল্টে গেছে। এখন মোহনবাগান নানা বিষয়ের সমর্থকরা যেভাবে অবশ্যই এখন আন্দোলন করেছে ভীষণ ভাবে। এটা মোহনবাগান এখন যেটা করছে এরকম কিন্তু আর ইস্টবেঙ্গল করছে না, এটা ঠিক। মোহনবাগানে এটা কিন্তু অনেক এখন করেছে, কিন্তু তখন আমাদের তুমি ভাবতে পারো মোহনবাগান ক্লাব যখন ইয়ের সঙ্গে চুক্তি হলো, তারা বললে ক্লাবের নাম এই করা যাবে না, মোট আন্দোলন অনেক কিছু, এই তো ইরান যায়নি বলে কত রকম আন্দোলন করেছে, সেটা ঠিকই। এইটা এখন হয়েছে মোহনবাগানে, কিন্তু তখন ওইটা ছিল। তখন তোমার সময় ইস্টবেঙ্গল মোহনবাগানে কি ফারাকটা বুঝেছিল? ইস্টবেঙ্গল সমর্থকরা তখন একেবারে ওই যে বললাম 50টাকে 100 কি করে করতে ওরা জানতো, মানে উগ্র ছিল, এটা ঠিক। সেখানে মোহনবাগানে একটু কমজোরি ছিল সাপোর্টাররা, অত উগ্র। আপনার প্রশান্ত ব্যানার্জির কথা আমি শুনছি, মানে আমিও আজকের মতন খেলবাজের প্রশান্ত ব্যানার্জির সাক্ষাৎকার আমরা এখানে শেষ করলাম।